আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমাদের ক্লাসে একটু বিঘ্ন ঘটা। আমরা বিদ্যুতের না থাকার কারণে আমরা একটু অন্ধকার হয়তো মনে হতে পারে। আমাদের বিদ্যুৎটা চলে গেছে, আমরা ক্লাস শুরু করতে আমাদের একটু দেরি হয়ে গেছে। তো আমরা গত কিছুক্ষণ আগে আমরা যে ক্লাস ছিল ওই ক্লাসে যেটি আলোচনা করেছিলাম সেটি হলো আমাদের প্রোগ্রামিং সিতে ব্যবহৃত বিভিন্ন অপারেটর সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো এখন আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হলো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের মধ্যে আমরা এখন আলোচনা করব কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টটা কী। অর্থাৎ আমরা অনেক সময় আমাদের প্রোগ্রামে থাকবে যে 3টি সংখ্যার বড় সংখ্যা নির্ণয় করো, তারপরে আমাদের থাকতে পারে 2টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো, আমাদের থাকতে পারে অর্থাৎ যে ধরনের ম্যাথমেটিক্স টার্মসে শর্ত থাকবে এই শর্তগুলো আমরা কিভাবে কন্ট্রোল করব, কি স্টেটমেন্ট দ্বারা আমরা এটাকে কন্ট্রোল করব সেই জিনিসটা আমরা শিখব। আমরা কিন্তু এই ধরনের প্রোগ্রাম অলরেডি আমরা দেখেছি, তবে এখানে আমরা এই অধ্যায়ে আমাদের এটি চতুর্থ অধ্যায়, অধ্যায় নম্বর 4, অধ্যায় 4। তো আমরা এই অধ্যায় 4-এর মধ্যে যেটি পাবো ইফ স্টেটমেন্ট। ইফ হলো সি ল্যাঙ্গুয়েজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট। প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। আর তাহলে ইফ কি? আইএফ। ইফ অর্থ কি? যারা আমাদের অনলাইন ক্লাস করতেছেন তারা যদি পারেন লিখবেন ইফ অর্থ কি। আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা একটু লিখেন ইফ অর্থ কি। যারা পারেন না তারা দয়া করে কমেন্ট করুন যে আমি জানি না, তাহলে আমাদের জন্য ভালো হবে যে আপনি আছেন, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। ইফ অর্থ কি আপনারা একটু লিখেন। আমাদের নিয়মিত কিছু স্টুডেন্ট রয়েছেন, লিটন ভাই, তারপরে রয়েছেন সামির, একদম ম্যাডাম রয়েছেন, তারপরে আমাদের আছেন। আচ্ছা, আমরা একটু দেখে বলি, আমরা কিন্তু আপনাদের হাজিরা কাউন্ট করছি। আপনারা দয়া করে আপনারা সবাই আমাদের ক্লাসে উপস্থিত থাকবেন। আপনাদের কিন্তু সরাসরি এখন ক্লাস করার কথা, কিন্তু আপনারা তারপরে অনেকে করছেন না। তো আমরা তারপরও আমাদের এটা অ্যালাউ করব, কিন্তু আপনারা ক্লাস যে দেখেন সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাই এই মুহূর্তে আমাদের সামির কর্মকার, উনি আমাদের ক্লাস দেখেছেন এর আগেরটা। তারপর স্বপ্না রানী কর্মকার, উনি আমাদের ক্লাস দেখেন নিয়মিত। এমডি লিটেন, উনি ক্লাস দেখেন। আজকে মনির হোসেন ভাই কমেন্ট করেছেন, মনির হোসেন ভাইকে মাঝে মধ্যে পাওয়া যায় না, আমরা খেয়াল করব যে আমরা সাইফুল ইসলাম ভাই, আপনারা কমেন্ট করেন না মাঝখানে, অর্থাৎ আমরা মাঝখানে থাকেন না, হয়তো ক্লাস স্টার্ট হয়েছে, স্টার্টের সময় থাকেন, এরপর হয়তো থাকেন না, এটা কিন্তু ঠিক না। আপনারা ক্লাসটা চেষ্টা করুন পুরো করার জন্য। যতই আসলে ক্লাস খুব রঙ্গরসাত্মক না, কারণ হলো আমাদের বিষয় রঙ্গরসাত্মক না, কিন্তু তারপরেও কষ্ট করে একটু দেখলে কিছুটা হলেও হয়তো আপনি জানবেন, কিছুটা হলেও জানবেন। না জানার কোনো কারণই নেই, কারণ সবার জন্য বিষয়টা একদম যে পুরাতন এরকম না, সবাই কিন্তু এই ব্যাপারে নতুন। আমার যতটুকু ধারণা, অনেকেই হয়তো আগে পড়াইছেন, কিন্তু তারপরেও অনেক কিছু জানার থাকতে পারে। আমারও অনেক কিছু এখনও গ্যাপ রয়ে গেছে। তো এই গ্যাপগুলো পূরণ করতে হলে আমাদেরকে কন্টিনিউ স্টাডির মধ্যে থাকতে হবে। যাক, এখন ইফ অর্থ যারা লিখেছেন তাদেরকে ধন্যবাদ, যারা লিখেন নাই তাদেরকেও ধন্যবাদ, কারণ আপনি চেষ্টা করেছেন। কিন্তু যারা একদম দেখছেন না তাদেরকে আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। তারা অবশ্যই আমাদের ক্লাসে নিয়মিত জয়েন করবেন সামনে, এটা আমরা আশা রাখি। আচ্ছা, ইফ হলো যদি। ইফ যদি আমরা এই কথাটা মনে রাখি, ইফ হলো যদি, তাহলে আমরা এই যদি ফাংশনটা কখন আমরা ব্যবহার করব? যখন আমরা বলবো যদি এটা হয়। আমরা যেমন বাংলায় যে কোনো জিনিস ব্যবহার করে মনে করি, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব যদি। তো এই ধরনের অপশান আছে 3টা, ইফ, ইলস ইফ ইলস। তাহলে এখানে কি বোঝায়? ইফ হলো যদি, এটা হলো মিথ্যা হয় যদি, আর এটা হলো কি? যদি মিথ্যা হয়। দুটোর মধ্যে পার্থক্য কি?
আমরা সেই বিপারগুলো আমরা এখানে আসলে শিখতে চেষ্টা করব। তাহলে ইফ, ইলস ইফ, ইফ ইলস, এবং আমরা ইফ স্টেটমেন্টের ব্যবহৃত শর্ত সাধারণত এক বা একাধিক লজিক্যাল রিলেশনাল এক্সপ্রেশন হয় এবং ইফ পরবর্তী প্যাটার্নেন্সের মধ্যে লিখতে হয়, অর্থাৎ পরবর্তী যে এটা প্যাটার্ন থাকবে সেখানে আমরা লিখব। তো আমাদের এখানে একটি ইফ স্টেটমেন্ট ব্যবহার করে দুটি সংখ্যার বৃহত্তম সংখ্যা নির্ণয়, আমাদের এই জিনিসটা এখানে রয়েছে। আমরা এই প্রোগ্রামটা দেখি ইফ স্টেটমেন্টটা, তাহলে আমরা সরাসরি যখন প্র্যাকটিক্যালি যাব তখন আমরা বুঝে যাব। ইফ স্টেটমেন্ট ব্যবহার করে দুটি সংখ্যার যোগফল নির্ণয় প্রোগ্রাম। তাহলে এই স্টেটমেন্ট, সরি যোগফল না, বৃহত্তম সংখ্যা, দুটি সংখ্যার বৃহত্তম সংখ্যা, দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে আপনাদের এখানে আমরা আগে এরকম প্রোগ্রাম করেছি, আপনারা জানেন। আমরা দেখব কি হ্যাশ ইনক্লুড stdio.h, এরপর আমাদের আরেকটা যোগ করতে পারেন, এটা প্রয়োজন হয় না, না লিখলেও কিন্তু প্রোগ্রাম হবে। exclude conio.h, তারপরে আমাদের আছে মেইন ফাংশন, ভয়েড মেইন লেখা লাগবে না, আপনারা মেইন ফাংশন লিখলেন। মেইন ফাংশনের পরে আপনারা যেটা লিখবেন সেটা হলো আপনাদের CLSCR, এটার দরকার নাই, আপনারা শুধু ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পরে আপনারা যে জিনিসটা লিখবেন সেটা হলো ইন্ট। তাহলে ইন্ট মানে কি? পূর্ণ সংখ্যা AB, ইন্ট AB। তারপরে আপনারা যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনারা এরপরে এটা লেখার পরে আপনারা, আমাদের যেহেতু বোর্ডের নিচে আমরা দেখা যায় না অনেক সময়, তারপর আমরা লিখতে পারি printf enter the value বা enter the number, enter the number। যেহেতু আমরা দুটি সংখ্যা বলেছি, সেখানে আমরা নাম্বার লিখলে চলবে, নাম্বার অফ AB। তাহলে আমরা AB এর কি করব, মানটা এখানে লিখব। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের চলে এসছে। তারপরে আমাদের এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের scanf। তাহলে আমরা এখানে কয়টা সংখ্যা লিখছি? দুটা f। তাহলে আমাদের scanf এ দুইটা সংখ্যার ভ্যালুকে আমরা স্ক্যান করব, সেটা হলো দিয়ে %d, অর্থাৎ আমাদের ইন্টিজার সংখ্যা, যেহেতু আমরা পার্সেন্ট ব্যবহার করব। তারপরে কমা অপারেটরটা স্পেশাল অপারেটর আমরা জানি, এটা ব্যবহার করব, আজকে শিখলাম। তারপর আমরা কার কার মান লিখতেছি, এই লজিক্যাল এ এবং লজিক্যাল বি, অর্থাৎ বি টু ওয়াইজ এ, বি টু ওয়াইজ বি। আজকে কিন্তু আমরা এটা শিখেছি, বি টু ওয়াইজ এ, বি টু ওয়াইজ বি। তারপরে আমরা এখানে এখন ইফ ফাংশনটা ব্যবহার করব, ইফ এ গ্রেটার দেন বি। তাহলে বললাম কি, আমরা তাকে এখন একটা শর্ত দিয়ে দিলাম, ইফ যদি এ বিয়ের চেয়ে বড় হয়, যদি এ বিয়ের চেয়ে বড় হয় তখন আপনি কি লিখবেন? তখন আপনি বলে দিয়েছেন যে printf, আপনি ইনপুটে দুটি সংখ্যা দিয়েছেন, ধরেন 6, 4, বললেন যে এ যদি বিয়ের থেকে বড় হয় তাহলে কি করবে? printf enter the greater number কে? এ। তাহলে আমরা এটা লিখতে পারি, এটা লিখলাম। এরপরে আমরা যে জিনিসটি করব সেটা হলো আমরা এখানে কাকে পাবো? এ যদি বি থেকে বড় হয় তাহলে আমরা এই নাম্বারটা পাবো, এই গ্রেটার দেন বি। তাহলে এন্টার দ্য গ্রেটার নাম্বার হবে এ বি। ঠিক আছে?
তাহলে গেট সিএস এর আমাদের দরকার নাই, তাহলে আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে আমরা এ বি থেকে যখন বড় হবে এ বড়, তাহলে আমরা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা দিয়ে এভাবে নির্ণয় করতে পারি। তাহলে এখানে কন্ডিশনটা আমরা এখানে এইভাবে বসানোর ফলে আমরা কিভাবে পাবো, এটা হলো একটা কন্ডিশন। ইফ যদি ফাংশনটা আমরা এখানে ব্যবহার করেছি, তো আমরা আস্তে আস্তে আমরা সামনে কিভাবে ইফ ইলস ব্যবহার করব এবং ইলস ইফ ব্যবহার করব সেটা আমরা দেখব। তাহলে এখানে আমরা ইফ ব্যবহার করে একটি প্রোগ্রাম নির্ণয় করলাম। এখন কি ধরবে হটস্পট ইয়ে দিলে ওয়াইফাই লাইন দিয়ে দিলে অটোমেটিক ওয়াইফাইতে ডাইভার্ট হয়ে যাবে। তুমি ওয়াইফাই অন করে দাও, বুঝো নাই? আচ্ছা, তারপরে আমাদের নেস্টেড ইফ, আমরা নেস্টেড ইফ আগে আলোচনা করেছি। নেস্টেড ইফ বলো একটা ইফের ভিতরে আরেকটা ইফ ঢুকানো। নেস্টেড ইফ কি, যদি আমি একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ঢুকা, যেমন এখানে আমাদের আছে নেস্টেড ইফ ব্যবহার করে আমরা বয়সের কাজ কিভাবে করব। তো এখানে কি করা হয়েছে, ইফের ভিতরে দুটা ইফ, আমরা এখানে তিনটা ইফ দেওয়া হয়েছে। এই তিনটা ইফ যদি আমরা একসাথে ব্যবহার করি তখন আমরা সেটাকে বলবো নেস্টেড ইফ। তো আপনারা এটা দেখে নেবেন, যদি দেখে না বুঝেন আমাকে দয়া করে জানাবেন, তাহলে আমি পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব যদি আপনাদের বুঝতে সমস্যা হয়। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইফ ইলস, অর্থাৎ প্রোগ্রামে অন্যথায় অর্থে ইফ স্টেটমেন্টস ইলস, যদি আমরা উপরেটা মিথ্যা হয় এরকম যদি আমাদের কোনো প্রোগ্রাম দেওয়া থাকে, তাহলে ইফ স্টেটমেন্ট, ইফ রুটস আর রিয়েল, আপনাদের এখানে যদি দেখেন ইফ স্টেটমেন্ট ব্যবহার করে দ্বিঘাত সমীকরণে মূল বাস্তব না অবাস্তব নির্ণয়ের প্রোগ্রাম এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা ইফ ইলস ব্যবহার করতে, আমরা যে এই প্রোগ্রামটাতে সবগুলো একসাথে ব্যবহার করা হয়েছে এরকম একটি প্রোগ্রাম ব্যবহার করি। নেস্টেড ইফ ইলসেও একই রকম, একটি প্রোগ্রামে যদি আমরা একাধিক স্টেটমেন্ট ব্যবহার করতে চাই তাহলে আমরা এখানে নেস্টেড ইফ ব্যবহার করব। এরপর আমাদের আছে ইলস ইফ, প্রোগ্রামে অন্যথায় যদি, তাও একটা প্রথম হলো অন্যথায়, আবার অন্যথায় যদি, অর্থাৎ আমরা যেটা বললাম ইফ অর্থ যদি আমরা প্রথমটা সত্য হয় তাহলে দ্বিতীয়টা কাজ করবে। তাহলে আমরা এরকম একটি প্রোগ্রাম নিয়ে কাজ করব যেখানে তিনটা জিনিসই আমাদের একসাথে থাকবে। আমরা সেটাই দেখতে চাই। ফ্লোচার্ট লাগবে না। ইলস ইফ লেটার গ্রেড নির্ণয়, সুইচ স্টেটমেন্ট। তাহলে সুইচ স্টেটমেন্ট কি, প্রোগ্রামে ইলস ইফ স্টেটমেন্টের অনুরূপ কাজ করে সুইচ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। মূলত বেশি সংখ্যক ইলস ইফ স্টেটমেন্ট ব্যবহারের পরিবর্তে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। আপনারা এই ইফ ইলস স্টেটমেন্টটা পরে সুইচ স্টেটমেন্টটা দেখবেন কিভাবে আমরা 363 পৃষ্ঠায় আসার পরে আপনারা দেখবেন যে এখানে একটি সুইচ স্টেটমেন্ট দেওয়া আছে। অর্থাৎ আপনার একটা লোক যদি সে ক্লাস 9-এ সে প্রিন্ট A+ পাইলো, ক্লাস 8-এ কী পেলো, সেই গ্রেডগুলো সেটাকে কি করা হয়েছে একবার এক একটাতে স্থানান্তর করা হয়েছে। তো এই স্থানান্তর করাকে আমরা সুইচ স্টেটমেন্ট হিসেবে অভিহিত করে। আপনারা হয়তো এখন খুব বেশি একটা বুঝতেছেন না সেটা আমি জানি, কিন্তু আমরা একসাথে আলোচনা করার জন্য আমরা এটাকে আজকে এই শুধু জিনিসগুলো আপনারা বাসায় পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আমরা আগামী ক্লাসে এসে এটা সম্পূর্ণ একসাথে কি করব, এই ইফ এবং ইফ এলস স্টেটমেন্টটা সরাসরি একসাথে দেখব। আমরা আজকে শুধু থিওরিটা শেষ করব। যেমন এখানে আছে কন্ডিশনাল এক্সপ্রেশন, 366 পৃষ্ঠা দেখেন। কন্ডিশনাল এক্সপ্রেশনটি কি, কখনো কখনো কোনো নির্দিষ্ট কাজ একাধিকবার করার প্রয়োজন হয়। অর্থাৎ আপনি কাজ, আমরা গত ইয়েতে আলোচনা করেছি, যেহেতু এখানে লুপ কন্ট্রোল স্টেটমেন্টের কথা একটা লেখা আছে, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপ কন্ট্রোল কি, আমরা লুপ গত ক্লাসে আলোচনা করেছি। লুপ হলো কোনো জিনিসকে যদি আমাদের কন্টিনিউ করতে হয়, সবসময় আমরা একই কাজ করি, তখন সেই কাজটাকে বারবার আবর্তিত হয়। আমরা গত ক্লাসে এটা শিখছিলাম, মনে আছে কিনা আপনাদের? আবর্তিত হওয়া, লুপ অর্থ হলো আবর্তিত হওয়া। তো সেই ধরনের একটা স্টেটমেন্ট এখানে ব্যবহৃত হবে। লুপ স্টেটমেন্ট কখনো কখনো কোনো নির্দিষ্ট কাজ একাধিকবার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে একই স্টেটমেন্ট বারবার না লিখে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ওই স্টেটমেন্টটাকে পুনরাবৃত্তি করা হয়। প্রোগ্রামের অংশবিশেষ নির্দিষ্ট সংখ্যক বার কোনো শর্তে না পৌঁছা পর্যন্ত, আমরা গত ক্লাসে লিখে দিয়েছিলাম, কোনো শর্তে না পৌঁছা পর্যন্ত পুনরাবৃত্তি করাকে আমরা
লুপিং বলবো। লুপ দুটি স্টেটমেন্ট নিয়ে প্রধান অংশ নিয়ে গঠিত, লুপের বডি অফ লুপ অ্যান্ড কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে একটা হলো অ্যান্টি লুপ, লুপের স্ট্রাকচার দুই ধরনের, একটা হলো অ্যান্টি লুপ আর একটা হলো এক্সিট লুপ। অ্যান্টি লুপে কী করে? অ্যান্টি লুপ হলো বডির নির্বাহ শুরুর আগেই টেস্ট কন্ডিশনটা পরীক্ষা করে নেয়, অর্থাৎ সে যখন প্রোগ্রামটা স্টার্ট করবে স্টার্টের সময়ে সে পুরো এক্সপ্রেশনটা পরীক্ষা করে ফেলবে। আর এক্সিট লুপ হলো সে আগে কাজটা করে ফেলবে, শর্তহীনভাবে একাধিকবার বডিতে খালি এটাকে কি করবে? সম্পাদন করতে থাকবে। অতঃপর টেস্ট কন্ডিশন পরীক্ষা করা এবং সত্য না হওয়ার উপর ভিত্তি করে লুপ বডির পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ পুরো এক্সপ্রেশনটার কাজ করে ফেলবে। প্রথম লুপে কি হবে? আপনার কাজটাকে আগে সে পরীক্ষা করবে ঠিক আছে কিনা, তারপর আপনাকে দেখাবে। আর দ্বিতীয়টাতে কী করবে? আগে সে প্রোগ্রামের প্রবাহটা নির্ধারণ করে ফেলবে, তারপরে গিয়ে সে কী করবে? আপনার কাজটা করবে। তাহলে আমরা এটাকে আমাদের সংজ্ঞায় আসতে পারে যে আমরা অ্যান্টি লুপ কি, এক্সিট লুপ কি, এটা আমরা পড়ে নেব। এরপর আমাদের হলো ওয়াইল স্টেটমেন্ট। আমরা কিন্তু ডু ওয়াইল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ওই ওয়াইল স্টেটমেন্টটা এখানে দেখানো হয়েছে। আমরা প্রোগ্রামে শর্ত সাপেক্ষে দুই বা ততোধিক কোনো স্টেটমেন্ট সম্পাদন করার জন্য ওয়াইল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এটি অনেকটা ফর স্টেটমেন্টের বিকল্প। আমরা এটা দেখেছিলাম যে আমরা কিভাবে একটি ফর স্টেটমেন্টকে ওয়াইল স্টেটমেন্টে নিব। মনে হয় আমরা আবার এটি দেখব, যেহেতু আমাদের এখানে আছে। আমরা আগামী ক্লাসে এই সম্পর্কিত এই ডু ওয়াইল স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, আজকে শুধু আমরা থিওরিটা আলোচনা করব। আগামী ক্লাসে এই বিষয়ের এই চতুর্থ অধ্যায়ে কমপ্লিট প্র্যাকটিক্যালি আমরা কোনটা কিভাবে প্রয়োগ হবে সেটা আমরা দেখব। যেহেতু আজকে আমরা এখন এটা ধরলে আমরা শেষ করতে পারবো না, আমাদের কাছে সময় খুব সংক্ষিপ্ত। ক্লাসটা আজকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত নিচ্ছি, কারণ হলো নামাজের আসলে সময় হয়ে গেছে, যা পৌঁছাতে সম্ভব হবে না। আচ্ছা, এখন আগেরটা আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা আসছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, অর্থাৎ কোনো অংশে প্রতিবার আবর্তনের ফলে ভেরিয়েবল হ্রাস। এবং আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে আমাদের ইনক্রিমেন্ট আই প্লাস প্লাস, এটাকে আমরা ইনক্রিমেন্ট বলি, আই মাইনাস মাইনাস এটা আমরা ডিক্রিমেন্ট, এবং আমরা আরেকটা শিখেছিলাম ইউনারি মাইনাস, এগুলোকে আমরা বলি ইউনারি মাইনাস। তো এই জিনিসটা আমরা এখানে কিভাবে ব্যবহার করব সেই ব্যাপারটা আমরা আলোচনা করব। এবং আমাদের এরপরে আমাদের সময় হয়ে গেছে, এটা মাত্র কয় মিনিট গেছে? লাইভ 70 মিনিট। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করতে চাই ওয়াইল স্টেটমেন্টও 1 থেকে 5, আমরা আসলে এগুলো সব আগামী ক্লাসের জন্য রাখছি। ডু ওয়াইল স্টেটমেন্ট, আমরা ডু ওয়াইল স্টেটমেন্ট প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ডু ওয়াইল স্টেটমেন্ট ব্যবহৃত হয়। ডু স্টেটমেন্ট ওয়াইল স্টেটমেন্টের সাহায্য ছাড়া কাজ করে না, এটা আমরা জানি। এখন না জানলে এখন আমাদেরকে মনে রাখতে হবে ডু স্টেটমেন্টটা কখনো ওয়াইল স্টেটমেন্ট ছাড়া কাজ করবে না, অর্থাৎ সবসময় ডু ওয়াইল থাকবে, শুধু ডু স্টেটমেন্ট থাকবে না, ডু ওয়াইল স্টেটমেন্ট আমরা এভাবে লিখব ছোটো হাতে প্রোগ্রামের মধ্যে। ডু ওয়াইল স্টেটমেন্ট আমরা দেখব আগামী ক্লাসে, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তারপর আমরা ইনস্টলাইজেশন অংশে প্রারম্ভিক কীভাবে লিখতে হয় আপনারা একটু কষ্ট করে এগুলো পড়ে নেবেন। ব্রেক এবং কন্টিনিউড স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট কোনো লুপিংয়ের বডি হতে কন্ট্রোল এক্সিট হওয়ার জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে ব্রেক স্টেটমেন্ট বলা হয়। কোনো লুপিংয়ের বডি থেকে কন্ট্রোল, অর্থাৎ বডিতে ফুল যে কন্ট্রোলটা করবেন সেই স্টেটমেন্টটা যদি আমরা দিই তারপরে আপনারা সেটা বুঝবেন। আসলে এটা দেখানো লাগবে, দেখলে আপনারা বুঝবেন যে কোন জায়গায় কী হচ্ছে, কাজটা কী হবে, এটা আমরা দেখব। তারপরে আমরা যেটা দেখব রিটার্ন স্টেটমেন্ট, বর্তমান ফাংশন থেকে বের হওয়ার জন্য। অর্থাৎ আমরা কোথাও যদি রিটার্ন লিখি, একটা প্রোগ্রাম রিটার্ন স্টেটমেন্ট, আচ্ছা রিটার্ন আমরা বললাম যে রিটার্ন 0, অর্থাৎ যদি আমরা এভাবে রিটার্ন 0 বলি, রিটার্ন 0 বলতে প্রোগ্রামটা আমাকে আবার আমার প্রথম স্টেটমেন্টে নিয়ে যাবে। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যেমন রিটার্ন এক্স, অর্থাৎ এখানে যদি আমরা এইভাবে বলি তাহলে সে আমাকে এক্সের মানে নিয়ে যাবে, আবার এক্সের মানে আবার
নিয়ে যাবে, এখানে স্টার দেওয়া আছে, অর্থাৎ এক্স কি এক্স এর মান থেকে আবার সে স্টার্ট করবে। এই জন্য আমরা নির্দিষ্ট কোথাও যদি যেতে চাই তাহলে আমাদের এই রিটার্ন স্টেটমেন্টটা আমরা ব্যবহার করব। এরপরে আমাদের আছে কন্টিনিউ স্টেটমেন্ট, অর্থাৎ কারেন্ট লুপ থেকে বের হয়ে পরবর্তী প্রসেস শুরু করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট। অর্থাৎ যদি আমরা প্রোগ্রামে একটা লুপ ব্যবহার করলাম, এখন লুপটা কি করবে, বারবার প্রোগ্রামটাকে কি করবে, চালাবে, বারবার প্রোগ্রামটাকে চালাবে। আমরা বললাম যে তুমি এই এ থেকে জেড পর্যন্ত লিখো, এখন সে কি করবে, এ থেকে জেড পর্যন্ত লিখতেই থাকবে, আবার লিখবে। যেহেতু আমরা তাকে লুপ দিয়ে দিয়েছি সেই জন্য এই কাজটা সে বারবার করবে, কিন্তু না, সেজন্য এখান থেকে কাজ না করে এ থেকে জেড পর্যন্ত আমার একবার লেখা শেষ হয়ে তাকে আমরা একটা ইয়ে দিয়ে দিব, কন্টিনিউ দিয়ে দিলে কি করবে, সে আমার পরবর্তী প্রোগ্রামের আমার নেক্সট ধাপে আমাকে অটোমেটিক নিয়ে যাবে। যদি আমি কন্টিনিউ স্টেটমেন্ট না দিই তাহলে কিন্তু আমার সে প্রথম কাজটাই করতে থাকবে, আমাকে আর সামনের দিকে আগাবে না, তাহলে তো আমার এই প্রোগ্রামের কোনো দাম থাকবে না। সুতরাং এখানে আমরা একটা কন্টিনিউ স্টেটমেন্ট আমরা ব্যবহার করতে হবে। কন্টিনিউ স্টেটমেন্ট প্রোগ্রাম পয়েন্টারকে পূর্ববর্তী স্টেটমেন্ট বা লুপের প্রারম্ভে স্থানান্তর করতে হয়। কন্টিনিউ স্টেটমেন্ট ইফ ইলস ইফ, ফর, হোয়াইল ইত্যাদি ছাড়া সরাসরি কাজ করতে পারে না। অর্থাৎ এগুলো ইফ ইলস বা ফর বা ডু হোয়াইল লুপ এগুলোর মধ্যে আমরা কন্টিনিউ স্টেটমেন্টটা কী করতে হবে, ব্যবহার করতে পারবে। আমরা সাধারণত কিবোর্ডে F7 বা F8 কি চেপে ধারাবাহিকতা দেখা যেতে পারে। অর্থাৎ আপনি অনেক সময় আমরা বলে যে প্রেস এনি কি টু কন্টিনিউ, আমাদের কম্পিউটার মনিটরও আছে প্রেস এনি কি টু কন্টিনিউ, এরকম নিশ্চয়ই আপনারা কোনো একটা কমান্ড দেখতে থাকবেন যদি তারা কম্পিউটার ব্যবহার করেন। তো যদি এরকম কোনো কমান্ড আসে, অর্থাৎ এখানে লুপের পরে বলে দেওয়া হয়েছে যে এই পর্যন্ত এসে প্রোগ্রাম কম্পিউটার যখন খুলে অনেকগুলো লেখা আসার পরে দেখলো যে প্রেস এনি কি টু কন্টিনিউ, অর্থাৎ সে একটা লুপ সম্পন্ন করে সে কন্টিনিউ দিয়ে দিয়েছে, অর্থাৎ এখন সে সেখান থেকে কি করবে, প্রোগ্রামটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমাদের এর পরবর্তীতে আমাদের যে কন্টিনিউ স্টেটমেন্ট সেখানে দেখানো হয়েছে, আমরা অনুশীলনী 4-এ যে জিনিসগুলো আমরা কি করব পড়বো সেটা হলো স্টেটমেন্টের মধ্যে কতিপয় টোকেন, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, অপারেটর ও অপারেন্ট সমন্বয়ে গঠিত এক্সপ্রেশনকে আমরা স্টেটমেন্ট বলি। কন্ডিশনাল ও আনকন্ডিশনাল ব্রাঞ্চিং, তো আমরা এখানে বলেছি ইফ ইলস ইফ এবং সুইচ স্টেটমেন্ট, এই 4টা জিনিস সম্পর্কে আমরা জেনেছি। এবং আনকন্ডিশনাল ব্রাঞ্চিং, তাহলে ব্রাঞ্চিং হলো দুই ধরনের, একটা হলো কন্ডিশনাল আর একটা হলো আনকন্ডিশনাল। একটা হলো কন্ডিশনাল আর একটা হলো আনকন্ডিশনাল। তো এই কন্ডিশনালগুলোর মধ্যে আমরা জানি যে ইফ, আপনারা একটু লিখতেছি এই জন্য যে আপনারা যেন একটু পড়ে নেবেন, যেন আমরা সামনের ক্লাসে যখন এই প্র্যাকটিক্যালি এটা দেখবো যখন আমরা সরাসরি পারি, এবং সুইচ আমরা যেন ভালো করে বুঝতে পারি। এটা কিন্তু আমরা প্রোগ্রামে ব্যবহার করে দেখাবো সরাসরি। এইখানে প্রোগ্রামগুলোতে আমরা খুব স্পষ্ট ক্লিয়ারলি দেখানো হয় না, এই জন্য আমরা নতুন আরেক ধরনের প্রোগ্রামে এটা দেখব। ফর, ওয়াইল, ডু ওয়াইল, কন্টিনিউ। এবং আনকন্ডিশনালগুলো কি, ফর, ওয়াইল, ডু ওয়াইল এবং কন্টিনিউ। ফর, ওয়াইল, ডু ওয়াইল, কন্টিনিউ। আপনারা এরপরে নেস্টেড লুপ হলো আমরা একটা লুপের মধ্যে যদি অনেক কিছু ঢুকাই এরকম সবগুলোকে নেস্টেড বলতেই বুঝবেন যে যেখানে নেস্টেড থাকবে মানে হলো এখানে একাধিক স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে, কথা সহজ। নেস্টেড থাকলে আমরা সেখানে একাধিক স্টেটমেন্ট ব্যবহার করবো। এরপর আমাদের যেটা আছে সেটা হলো কম্পাউন্ড স্টেটমেন্ট। আমরা দ্বিতীয় বন্ধনী যে বন্ধনীটা ব্যবহার করি এটাকে কম্পাউন্ড স্টেটমেন্ট। অর্থাৎ আমরা যে প্রোগ্রামে এটা এরকম শুরু করি এবং এরকম শেষ করি, তো এটাকে আমরা বলি কম্পাউন্ড স্টেটমেন্ট। এরপরে আমরা যেটা প্রোগ্রাম ফ্লো কন্ট্রোল কাকে বলে আমরা এটা পড়ে নেব। প্রোগ্রাম ফ্লো কন্ট্রোল কাকে বলে, কন্ডিশনাল প্রোগ্রাম ফ্লো কি, তারপরে আনকন্ডিশনাল, এগুলো আমরা পড়বো। এরপরে আমাদের এখানে আছে ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং আপনারা অবশ্যই পড়ে নেবেন। এটি ব্রাঞ্চিং কি, প্রোগ্রামের কোনো অংশবিশেষ যদি নির্দিষ্ট শর্ত সত্য হলে এক ধরনের ফলাফল এবং মিথ্যা হলে আরেক ধরনের ফলাফল প্রকাশ করে, এটাকে আমরা বলি ব্রাঞ্চিং। অর্থাৎ প্রোগ্রাম যদি একটা সত্য ফলাফল দেয় সেটাকে আমরা, এবং একটা মিথ্যা ফলাফল দেয় সেটা প্রকাশ করে, সত্য ফলাফলটাও প্রকাশ করে, সেটাকে আমরা ব্রাঞ্চিং বলি। আর লুপিং হলো প্রোগ্রামের কোনো অংশকে বারবার আবর্তিত করা। এই জিনিসটা আমরা শিখে নিব।
এরপরে আপনাদের এখানে আসে সুইচ স্টেটমেন্ট। তো সুইচ স্টেটমেন্টটা আমরা আগামী দিন আলোচনা করব সুইচ স্টেটমেন্ট কোথায় যাবে। এরপরে আমাদের যেটা দরকারি সেটা হলো আমরা পড়ব লুপ এবং ডু ওয়াইল লুপের মধ্যে পার্থক্যটা পড়ব। লুপ এবং ডু ওয়াইল লুপের পার্থক্য আমাদের দরকারি। স্টেটমেন্ট কি, স্টেটমেন্ট কত ধরনের ব্যাখ্যা করো, এটা পড়ব। আমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো আমরা অবশ্যই পড়ে নিব। তারপরে আমরা যেটি পড়ব সেটা পড়ব ইফ স্টেটমেন্টের বর্ণনা, ইলস ইফ স্টেটমেন্ট। আমরা এটা কোনো একটা প্রোগ্রাম দিয়ে আপনাকে বর্ণনা দিতে হবে যে এই প্রোগ্রামটা দিয়ে আমরা এই স্টেটমেন্টটা ব্যবহার করব। এবং সুইচ স্টেটমেন্টের পরে গ্রেড নির্ণয়ের প্রোগ্রাম, যেটি আমরা অবশ্যই করব, কারণ হলো এটা খুবই ইম্পর্টেন্ট। সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে 7 নম্বর প্রশ্ন গ্রেড নির্ণয়ের প্রোগ্রাম, অর্থাৎ ছাত্রছাত্রীদের রেজাল্ট আপনি কিভাবে সুইচ স্টেটমেন্ট দিয়ে ব্যবহার করবেন সেই সম্পর্কিত আমরা একটি প্রোগ্রাম তৈরি করব আগামী ক্লাসে। আর এবং লুপ দেখব, এই দুইটা জিনিস আগামী ক্লাস আমরা ইনশাল্লাহ দেখব। আশা করি সবাই ক্লাস যথাসময়ে উপস্থিত থাকবেন। আজকে এই ক্লাসটি আমরা সংক্ষিপ্ত করছি কিছুটা, কারণ আমাদের সময় হয়ে গেছে আসলে। আর এরপরে আমরা আগামী শুক্রবারে আপনাদেরকে জানানো হবে যে আমরা হয়তো ক্লাসটা 15 মিনিট অথবা আধা ঘন্টা একটু এগিয়ে নিয়ে আসতে চাই, কারণ এখন আসরের নামাজটা আমরা খুব কাছে চলে আসে আমাদের ক্লাস শেষ পর্যায়ে। আশা করি সবাই 3টা বাজে সংযুক্ত হতে সমস্যা হবে না। আমরা 3টা অথবা 3:15 থেকে আমরা ক্লাস নিতে চেষ্টা করব। সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের ক্লাস আজকে সংক্ষিপ্ত হচ্ছে এবং হয়তো বা এই ক্লাসে তেমন একটা ভালো কিছু বুঝতে পারেন নাই। আমরা এই ক্লাসটাকে নিয়ে আবার কাজ করব আগামী ক্লাসে প্র্যাকটিক্যালি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, কারণ আমাদের মহামারী করোনার প্রভাবে আমাদের বেশ মানুষ মারা যাচ্ছে। তো আমাদের সব কিছু আবার চালানো খুব জরুরি হয়ে পড়েছে। তো সুতরাং আমরা চাই না যে আমাদের লকডাউন হোক, কিন্তু আমরা নিজেরা সচেতন থাকব এবং আল্লাহর কাছে প্রার্থনা করবো, যার যার ধর্ম হিসেবে যিনি যার কাছে প্রার্থনা করেন ওই হিসেবে প্রার্থনা করবেন যে আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি এবং আমাদের ক্লাসের কার্যক্রমটা আমরা ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।